তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। দেখো 1 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 5টি প্রশ্ন 5 নম্বর। 1 নম্বর 5.76 এর ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। অর্থাৎ 5.76 যে রয়েছে সেটাকে আমাদের ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হবে। চলো আমরা করে ফেলি, খুব সোজা একটা অঙ্ক। 5.76 অঙ্ক সবসময় সোজাভাবে চিন্তা করবো, দেখবে সব হয়ে যাবে। প্রথমত এখানে আছে কত বলো তো, 5 আছে তাই না? এই 5টাকে আমরা 2 দিয়ে দেবো, তাহলে 2 দুগুণ 4 হচ্ছে। বিয়োগ করলে কত হবে বলো? 1 হবে। এই দেখো বিয়োগ লিখলাম, ওকে। তাহলে আমাদের 1 হলো। এখানে দেখো পয়েন্টের পরে 76 আছে, যেহেতু বর্গমূল তার জন্য এটা ডিফারেন্স লেভেলের হবে, সিস্টেমে একটু ডিফারেন্স হবে। তো দেখো এই যে 2 সংখ্যাটা আছে, 2 এর ডবল আমাদের চিন্তা করতে হবে। তাহলে 2 এর ডবল কী হতে পারে আমাকে বলো? 2 এর ডবল হবে কত? 2 ডবল কত বলো আমাকে? 4। দেখো 2 এর ডবল কত? 4। এই 4 লিখতে হবে আমাদের এখানে। এইবার এই যে 76 আছে, এখানে আমাদের 76 বসিয়ে দিতে হবে, আর সুন্দর করে এখানে আমাদের একটা পয়েন্ট নিয়ে আসতে হবে। হ্যাঁ, এবার দেখো 4 দিয়ে যদি গুণ করি, তাহলে এই যে দেখো এই যে 44, একে যদি আমরা 4 দিয়ে গুণ করি আমাদের কত হবে? 4 4 16, 4 4 16, তাই তো? আর আগে 17, অর্থাৎ 176 আমাদের 4 দিয়ে কিন্তু মিলে গেল, তাই না? তাহলে আমাদের এখানে কত আসলো? 4। অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সারটা কী হবে বলো তো? এখানে অ্যান্সার হবে 2.4। বাস, এটাই কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেলো। তাহলে অঙ্ক তো সোজা জিনিস, তাই না? আচ্ছা চলো আর একটা অঙ্ক আমরা করি। দেখো উত্তর আছে 2.4। ম্যাথামেটিক্সের ভিডিও অর্থাৎ অঙ্কের ভিডিওগুলো এখন থেকে আরেকটা নতুন চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আসবে। দেখো তার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আর বিশ্বাস নামে, অবশ্যই যাও, ফলো করো, মন দিয়ে। নম্বর প্রশ্ন, a + b হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে b এর ধনাত্মক মান কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। এতে আছে 9, বিতে আছে 6, সিতে আছে 3, ডিতে আছে -3। দেখো এক্ষেত্রে একদম সোজা একটা কনসেপ্ট, সেটা হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্র কি সেটা আমাদের ভাবতে হবে। দেখো a + b হোল স্কোয়ার মানে হয় a স্কোয়ার প্লাস কী হবে বলো? b স্কোয়ার প্লাস হবে 2ab, রাইট? বা তুমি এটাকে এইভাবে লিখতে পারো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস লিখবো b স্কোয়ার, একটা লিখলেই হলো। এ দেখো এই পোর্শনটার মান এখানে দেওয়া আছে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখো? a স্কোয়ার প্লাস লিখবো 6a প্লাস লিখবো 9। এবার গল্পটা হচ্ছে দেখো, কম্পারিজন তুমি যদি করো, তুলনা করো উভয় পক্ষে, দেখো এই এখানকার a এখানকার a সেম। এখানকার দেখো 2ab পার্টটা নিয়ে প্রবলেম, এখানে দেখো এই পার্টটা নিয়ে প্রবলেম রয়েছে, বা এই পার্টের সাথে এই পার্টের একটা কম্পারিজন আমরা আনতে পারি। তো এখান থেকে আমরা লিখবো যে বি স্কোয়ার ইকুয়ালিটি লিখবো কত বলো তো? বি স্কোয়ার ইকুয়ালস টু লিখবো 9। এবার বাদে লিখতে পারো, দেখো এই 9 মানে কি তুমি চিন্তা করো, 9 মানে 3 গুণ 3, কয়টা 3 আছে? দুটো 3, অর্থাৎ 3-এর উপরে কি লিখবো? স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মানে আমরা কী পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে এখন লিখতে পারি যে 3 স্কোয়ার পাচ্ছি, তাহলে বি পাচ্ছি কত বলো তো? এখানে সুন্দর করে লিখতে হয় +-3, এভাবে লিখতে হয় উঁচু ক্লাসে। তো তোমাদের ক্লাসে যেহেতু ওরকম কোনো অপরচুনিটি নেই, তো তোমরা ডাইরেক্ট বি কস্ট লিখবা হচ্ছে +3। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে দেখো বি এর কিন্তু আমরা দুরকম মান পেলাম, একটা কি বলো তো? +3 পেলাম, আর একটা পেলাম বি হচ্ছে কি -3। তাহলে গল্পটা হচ্ছে, তাহলে তো আমাদের অপশনে দুটোই আছে, একটা +3 আছে, একটা -3 আছে, তাহলে কোনটা হবে? দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে ধনাত্মক, ধনাত্মক মানে কি? পজিটিভ মানে প্লাস, অর্থাৎ প্লাস মানটাই কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে। বেশিরভাগ স্টুডেন্ট কী করবে? মাইনাস কিছু একটা মান দিয়ে চলে আসবে, কিন্তু সেভাবে দেওয়া যাবে না, সঠিক মানটা আমাদের দিতে হবে। যেহেতু ধনাত্মক বলছে, তাই আমাদের এখানে ধনাত্মক মান অর্থাৎ সি মানটা হবে। এক্ষেত্রে দেখো প্লাস মানটা হবে, ধনাত্মক বলতে পজিটিভ, তার জন্য সি মানটা গ্রহণযোগ্য হলো। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি। দেখো 3 হলো, কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই হয়। বলছে কি ত্রিভুজের উচ্চতা এবং মধ্যমা একই হতে হবে। তো এক্ষেত্রে যতগুলো অপশন আছে, দেখো সমকোণী সেটা হতে পারে না, সমবাহু ত্রিভুজ হ্যাঁ হতে পারে, বিষমবাহু ত্রিভুজ তো হবে না, আর কোনোটি নয় সেটা হবে না। তোমরা একমাত্র সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার, সমবাহু ত্রিভুজ। এবার গল্পটা হচ্ছে সমবাহু ত্রিভুজ কেমন হয় দেখো, এই হচ্ছে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। এইবার এর কি বলতো? মধ্যমা বলতে এই বাহুটাকে বলা হয় মধ্যমা। এই যে ক্ষেত্রে একটা রেখা টানলাম, ধরো নাম দিলাম এ বি সি, এটা নাম দিলাম ডি। এই যে রেখাটা, এটাকে বলবো হচ্ছে মধ্যমা। এইবার যদি চিন্তা করো, এই যদি একটা ত্রিভুজ হয়, তাহলে এই বরাবর, চলো কালার চেঞ্জ করে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো এই বরাবর যে রেখাটা, সেটা হচ্ছে তার হাইট, আর এই হাইটটাই কিন্তু তারা আমরা বলতে পারি মধ্যমা। অর্থাৎ এই ক্ষেত্রে 3খানা মধ্যমা পাচ্ছি, এই যে একটা মধ্যমা, এই একটা মধ্যমা, এই 3খানা মধ্যমাই কিন্তু আমরা ত্রিভুজের উচ্চতার ক্ষেত্রে বলতে পারি। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এটা একমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু কন্ডিশনটা হচ্ছে, তো এটাই সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, বলছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস মাইনাস ড্যাশ। এই শূন্যস্থানে কী বসাতে হবে? দেখো লক্ষ্য করো, আমাদের একটা সূত্র ছিল যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কী হয়, সেটা হয় a প্লাস বি হোল স্কোয়ার, আর তার সঙ্গে কী হয়? -2ab হয়। এবার গল্পটা হচ্ছে কেন হচ্ছে দাদা, দেখো a প্লাস বি হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা আমরা ভাঙতে পারি, আর -2ab লিখতে পারি। এবার 2ab কাটা গেল, তাহলে কী থাকবে? দেখো আমাদের শুধুমাত্র থাকছে হচ্ছে
এ স্কোয়ার প্লাস থাকছে বি স্কোয়ার, অর্থাৎ এই কন্ডিশনটা আর এই কন্ডিশন কিন্তু সেম। তাহলে এখানে মাইনাস বলতে -2ab পার্টটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে হবে কি -2ab। কনসেপ্ট ক্লিয়ার? চলো সঠিক উত্তর হবে এক্ষেত্রে -2ab। চলো নেক্সট প্রশ্ন, দেখো এখানে তাই আছে -2ab হবে, তো এক্ষেত্রে যেহেতু মাইনাস দেওয়া আছে তার জন্য 2ab আমরা লিখলাম। নেক্সট, এই যে ত্রিভুজের কতগুলি মধ্যমা থাকে? অবশ্যই ত্রিভুজের 3টা মধ্যমা থাকে। কীভাবে দেখো মধ্যমা কী জিনিস? আবার দেখো, এই যদি একটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে কি হচ্ছে, এই একটা মধ্যমা, কালার চেঞ্জ করলে সুবিধা হবে। চলো কালার চেঞ্জ করে দিই, আগে ত্রিভুজটা অঙ্কন করি। দেখো মধ্যমা বলতে এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা, আর এটা একটা মধ্যমা। তাহলে কয়টা মধ্যমা? 3টা মধ্যমা হচ্ছে। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছে, দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো 2 2 4 নাম্বার রয়েছে। যদি 2p + 1/p = 5 হয় তাহলে p + 1/2p² = 2p স্কোয়ার এবং p² + 1/4p স্কোয়ারের মান বের করতে হবে। তো আমাদের অ্যান্সার দেখো 2p + 1/p = 5, তো 2 কমনলি দেখো আমাদের থাকছে কি p + 2p থাকছে, তাই তো? এক্ষেত্রে লক্ষ্য করেছি, দেখো 2 কমন নিলাম, এখান থেকে 2 একটা কমন নিলাম, তো এখানে তো 2 নাই, এখানে কি 2 আছে? নেই, তার জন্য আমরা নিচে একটা 2 নিয়ে নিলাম, এই জন্য একটা নিচে 2 নিলাম। ওকে, আচ্ছা এরপরে চিন্তা করো, দেখো এই যে 2 সংখ্যাটা আছে, 2 সংখ্যাটাকে আমরা এইদিকে নিয়ে আসলে এখানে নিচে চলে আসবে, তো নিচে চলে আসলো 5/2। আর এখানে যে পার্টটা পড়ে থাকলো, দেখো p + 1/2p² = লিখবো যে p 5/2 এর হোল স্কোয়ার। কী করে? দেখো উভয় পক্ষে, অর্থাৎ বোথ সাইডে আমরা স্কোয়ার করলাম। স্কোয়ারটা কী করবো? বোথ সাইড বলতে দুই দিকেই, অর্থাৎ এই সাইডেও স্কোয়ার করবো, এই সাইডেও স্কোয়ার করবো। স্কোয়ার করলে আমাদের এই পার্টটা আসছে। এবার দেখো 5-এর স্কোয়ার করলে কী হবে? 5 × 5 = 25, আর 2-এর স্কোয়ার করলে হবে 2 2 × 4, তো এটা আমরা লিখলাম। তো এটাকে যদি ভাগটাগ করি আমাদের কী আসবে বলো তো? 6 × 1/4 আসলো। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? এরপরে দেখো নেক্সট আসছে p² + 1/4p², আর সঙ্গে থাকছে কি আমাদের? দেখো p² + 1/2p², এটা আসছে আমাদের। এবারে আমরা যদি সূত্র ভাঙি আমাদের কি আসে? p + 1/2p² - 2.p.1/2p থাকে, এটা সূত্রের মধ্যে পড়ছে। এবার চিন্তা করো, এই যে 2p পার্টটা আছে, দেখো এই পার্টটা আর এই পার্টটা সেম, তাহলে কেটে গেল, তাহলে আমাদের কাটাকাটি করার পর 1 থেকে যাচ্ছে, তো আমরা সেই 1টা এখানে লিখলাম, এই যে লিখলাম। তাহলে 25/4 - 1 লিখলাম। এবার যদি আমরা লসাগু করি, 4 অক্ষে 4, এই যে 4 অক্ষে 4, এখানে 4 বসালাম। 25 থেকে 4 বিয়োগ করলে থাকবে আমাদের 21/4, তো আমাদের এটা ভাগটা করলে কত আসছে? 5 × 1/4। বাস, দিস ইজ অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো নেক্সট প্রশ্ন, একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছলো। যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয় তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত হবে? তো দেখো সময় এবং দূরত্ব লিখবো। তো এখানে 7 × 60 প্লাস লিখবো হচ্ছে 30, তো 420 + 30 টোটাল হচ্ছে কত? 450 মিনিট হলো, আর দূরত্ব 45 হলো। আর এদিকে দেখো আমাদের 12 × 60 720 মিনিট আমাদের দরকার রয়েছে, অর্থাৎ 720 মিনিটে কতটা যাবে সেটা আমাদের বের করতে হবে। তো সময় বাড়ছে, যেহেতু সময় বাড়ছে সেহেতু দেখো দূরত্ব বাড়ছে। যখন একটা বাড়লে আর একটা বাড়ে তখন সেই সম্পর্কে আমরা কী বলি? সরল সম্পর্ক। আর যখন একটা বাড়লে আর একটা কমে সেটাকে আমরা বলছি ব্যস্ত সম্পর্ক। তো এটা একটা সরল সম্পর্কের পর্যায়ে যাচ্ছে, তো সম্পর্কটা এইভাবে লিখবো 450 * 720, তারপর ডাবল ইস্টু দিয়ে 45 ইস্টু দেবো কি কোশ্চেন চিহ্ন। তো নির্ণীয় দূরত্ব আমরা কী লিখবো? দেখো 720 × 45 ডিভাইডেড কী লিখবো? দেখো 450। এই 0 0 প্রথমত কাটলো, আর 45 কেটে গেল, তাহলে আমাদের বাকি থাকলো শুধুমাত্র 72, অর্থাৎ 72 আমাদের পড়ে থাকলো। বাস, দিস ইজ অ্যান্সার, অর্থাৎ 72 কিমি। চলো নেক্সট প্রশ্ন দেখো, বলছে দেখো নির্ণয় কলকাতা থেকে দীঘা দূরত্ব বলছে 72 কিমি। অ্যাকচুয়ালি কত দূরত্ব সেটা আমি জানি না। দেখো একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার, প্রতি মিটারে 3.5 টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত খরচ হবে? তো দেখো লিখবো, দেওয়া আছে একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার। বর্গক্ষেত্রাকার জমির প্রতি বাহুর দৈর্ঘ্য আমরা কি জানি? যে আমরা বলতে পারি যে এক্ষেত্রে একটা সিস্টেম কিন্তু আমরা জানি যে বাহু মানে কি? দেখো বাহু ইন্টু বাহু, আমরা সেটাকে কি বলি? আমরা সেটাকে বলি হচ্ছে তার এরিয়া, ইংলিশে এরিয়া, হ্যাঁ এরিয়া, অর্থাৎ সাইড ইন্টু সাইড ইকুয়ালস টু তার কী বলবো? যে তার এরিয়া। তো দ্যাটস কল বাহু বলতে বাহু অর্থাৎ বাহু স্কোয়ার, দ্যাটস ইকুয়ালিটি আমরা বলতে পারি যে তার এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল, তাই তো? এবার এই বাহুটাকে রাখলে বা আমাদের কি থাকবে? শুধুমাত্র এই যে স্কোয়ার ফর্মটাকে যদি নিয়ে যাই √ওভার ফর্মেশন চলে আসবে, এর জন্য এখানে √ওভার ফর্মেশন লিখলাম। আচ্ছা, তাহলে 6400 হলো মিটার হলো, তাহলে এর মধ্যে 80 × 80 = শুধু একটা 80 বেরোবে, কারণ আমাদের ফর্মেশনে কী বলে যে দেখো এই √a মাল্টিপাল √a, দুটো এর থেকে একটাই বেরোয়, তাই কি না? তো এখান থেকে কী হচ্ছে? একটাই বেরোলো, অর্থাৎ 80 বেরোলো। তো বর্গাকার ক্ষেত্রে জমির পরিসীমা যেটা আছে, দেখো আমরা কি জানি যে 4 × কী হয়? তার 4 মাল্টিপাল সাইন অফ তার সাইড বা বাহু বলি, তো সেটাই আমরা লিখলাম। দেখো 4 × বাহু, দ্যাটস ইকুয়াল টু দেখো 4 × বাহুর দৈর্ঘ্য। তো এটা আমাদের গুণ করলে কত? দেখো 4 × 80, 4 × 32, অর্থাৎ 320 আমাদের অ্যান্সার বলতে 320 মিটার বেরোলো এক্ষেত্রে। আর দেওয়া আছে প্রতি বর্গ মিটার কত আছে? দেখো 3.5 টাকা হিসেবে খরচ করে। তো ওই জমির চারিদিকে বেড়া দেওয়া হয়, তো ওই জমির চারিদিকে বেড়া দিতে খরচ হবে দেখো 320 × 3.5 টাকা, গুণ করলে কত হবে? 1120 টাকা। নির্ণয় বেড়া দিতে খরচ হবে কত? 1120 টাকা। বাস, কনসার কমপ্লিট হয়ে গেল। নেক্সট,
যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। দেখো 3 4 12 রয়েছে। আমাদের একটা প্রশ্ন রয়েছে, দেখো দ্বিস্তম্ভ লেখচিত্র। তো এখানে বছর এবং দেখো বছরের পড়ার বই এবং গল্পের বই রয়েছে 2009 আর 2010, 2011, 2012, 2013 এই 4টে বছর আছে। তো পড়ার বই 2009 আছে দেখো 1200, 2010 800, 2011-তে কত আছে 1000, তারপরে 1300, তারপরে 1400। গল্পের বই 1400, 1100, 700, 900, 1300। তো এটা তোমাদের বইয়ের প্রশ্ন। দেখো এইভাবে আমরা করব। একদিকে বিক্রি বইয়ের সংখ্যা, অর্থাৎ যত বইয়ের সংখ্যা বাড়বে সেটা তীর চিহ্ন দিয়ে উপরের দিকে, অর্থাৎ আমি মিন করতে চাই তোমাকে এটা যে এই বরাবর বইয়ের সংখ্যা বাড়ছে, আর এই বরাবর কী বলতো সাল বা তারিখ যেটা বলতে পারি, এদের সালটা এদিকে বাড়ছে। অর্থাৎ যে বছর সব থেকে বেশি উৎপাদিত হবে, অর্থাৎ 2009 সালে দেখো গল্পের বই একরকম হয়েছে, পড়ার বই একরকম হয়েছে, তার লেখচিত্রগুলো এরকম আমরা আঁকবো। বুঝতে পারছো তো? এই দেখো তার লেখচিত্র এরকম আঁকলাম দুরকমভাবে। আবার 2010-এ যেটা আছে সেটা আঁকবো, আবার 2011-তে যেটা, 2012-তে যেটা, 2013-তে যেটা সেটা আঁকলাম। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? তো সেটাই আমরা লিখলাম। নেক্সট দেখো m+1/m ইকুয়ালস টু বলছে p-2 হলে দেখা হচ্ছে m² + 1/m² ইকুয়ালস টু p² - 4p + 2। খুবই সোজা একটা ম্যাথমেটিক্স। আমরা লিখবো দেখো m+1/m ইকুয়ালস টু p-2 আর m² + 1/m² ইকুয়ালস টু p² - 4p + 2। তো এক্ষেত্রে তুমি লক্ষ্য করলে দেখবো যে m² + 1/m² ইকুয়ালস টু কি আসছে, m² + 1/m² আসছে। তো এটাই আমরা লিখবো m+1/m এর হোল স্কোয়ার। তো সিম্পল ফর্মেশনে ভাঙবো আমরা। তো লক্ষ্য করে এই জায়গাটায় বোঝার মতো একটা বিষয় আছে যে এই পার্টটা আমি লিখলাম। এই চ্যাপ্টারগুলো না আমি ইউটিউব চ্যানেলে করে দিয়েছি, দেখবে। দেখো m+1/m² থাকলো -2.m.1/m। তো এই m কি হলো দেখো কেটে গেল। তা আমাদের প্রথমত দেখো p-2 হোল স্কোয়ার -2 থাকছে, আর p² - 2p। দেখো এখানে কেন বলছি আমরা এটা ফর্মেশনটা চিন্তা করো। এই যে এই ফর্মটা আছে এটা কীভাবে আলো দেখো, এই দেখো p² - কী হবে 2p হবে, প্লাস হবে কী বলো তো 4 হবে। কী করে দেখো a - b হোল স্কোয়ার কী হয়, আমরা জানি যে a² মাইনাস হবে 2ab প্লাস হবে b²। বাস ওই ফর্মটা আমি এখানে ভাঙার পরে এরকম আসলো, লাস্টে p² - 4p + 2 আসছে। বাস সিম্পল ম্যাথামেটিক্স। চলো আসছে নেক্সট প্রশ্ন। দেখো বলছে 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাওয়া যায় তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কত হবে নির্ণয় করি। আমরা জানি 0.4 এর বর্গ কত, 0.4 এর স্কোয়ার করবো। তাহলে 4 4 কত হয় তুমি বলো, 4 4 কত হয় 16, অর্থাৎ এখানে বলতে পারি 4 × 4। তাহলে 4 4 16 হচ্ছে, কিন্তু এখানে পয়েন্ট আছে, পয়েন্টের জন্য এখানে একটা পয়েন্ট আগে আসবে, অর্থাৎ এখানে হবে। তো সেই পার্টটা আমরা এখানে লিখলাম। একই রকম দেখো বলছে 0.3 স্কোয়ার করলে আমরা কি বলতে পারি 3 × 3 দ্যাটস ইকুয়াল টু অবশ্যই বলতে পারি 9। তো এখানে 9 লিখলাম। আর 0.4 এর বর্গ তো প্লাস বলছে 0.3 এর বর্গ যদি যোগ করি তাহলে আমাদের কত আসছে দেখো 16 আর 9 যোগ করলে আসছে 25, অর্থাৎ 0.25 আসছে। বাস এরপর আমরা কী করবো 0.25 এর বর্গমূল নির্ণয় করবো। 0.25 রুট ওভার করলাম। তো রুট ওভার করলে কী হবে দেখো, যেহেতু এখানে 0.25 আছে তার জন্য কী হবে নিচে একটা 100 হবে। এবার 100 মানে কি 10 × 10। এবার রুটের ফর্মেশনে কী বলে দেখো a মাল্টিপাল a, অর্থাৎ দুটো এর থেকে আমাদের কটা এ বেরোয়, একটা এ বেরোয়। b মাল্টিপাল b, এখান থেকে কী বেরোবে একটা b বেরোবে। কি বুঝতে পারছো তো? এর জন্য এখান থেকে কী হবে একটা 5 বেরোবে, একটা 10 বেরোবে। এবার 5/10 যদি এটা করো তাহলে ডাইরেক্ট করে দেওয়া যায় 0.5। কী বলি কী বলবো এটা 0.5 বলতে পারি। বুঝতে পারলে ভাগ করলে পারে। তো আমাদের নির্ণয় সংখ্যাটি হবে কত 0.5 বেরোলো। বাস কমপ্লিট। এরপর দেখো আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়, আবার 1 মাইল = 1.6093 কিমি। আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটার 8 মানে প্রকাশ করো। 3 × 10⁸ বা 3 × 10⁸ মিটার আর 3 × 10⁻10 সেমি। তাই তো আমরা লিখবো দেখো দেওয়া আছে 1 মাইল = 1.6093 কিমি। তো 18600 মাইল = 1.6093 × 18620 কিমি। তো এটা গুণ করলে আমাদের দেখা হচ্ছে 2,999,329.8, মানে অ্যাপ্রক্সিমেটলি বলতে পারো 3 লাখের কাছাকাছি, তাই না? তো বলছে নির্ণয় আলো 1 সেকেন্ডে বলছে 2,99,330 কিমি চাই। এরপরে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নাম্বার আছে কত 4 রয়েছে। যে PQR একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার PQR = 90 ডিগ্রি এবং P = 6 সেমি এবং QR = 4 সেমি। তো একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, সমকোণী ত্রিভুজ। তো গঠনটা দেখো অবশ্যই তুমি খাতাতে আঁকবে। দেখো এরকম ফরমেশনটা হবে ছবিটা, একটু সুন্দর করেই আঁকি। এরকম হবে হচ্ছে ফরমেশনটা, তাই তো? এবার এখানে বলছে যে PQR 90, তাহলে P হবে এটা, এটা হবে Q, এটা হবে R বিন্দু, আর এটা হবে কি বলো তো 90 ডিগ্রি। বাস হয়ে গেল এটা। আর এখানে PQ বলছে 6 সেমি, PQ বলতে এই রেখাটা, তাহলে এখানে হবে 6 সেমি। ওকে। আর এখানে একটা QR বলতে 4 সেমি বলতে QR, মানে এই পয়েন্টটা তোমাকে 4 সেমি আঁকতে হবে। তাহলে প্রথমত এরকম একটা লাইন নিবে, নেওয়ার পরে এখানে একটা 90 ডিগ্রি আঁকবে। ঠিক আছে, এটা 4 সেমি নিবে। 4 সেমি নেওয়ার পরে এখানে একটা 90 ডিগ্রি অঙ্কন করবে। তারপরে কী করে বলো তো, এখান থেকে এই পর্যন্ত কম্পাসের সাহায্যে 6 সেমি কেটে নেবে, 22 কিলোর সাহায্যে কেটে নেবা। তবে এই পার্টটাকে জয়েন করে দেবে। বাস শেষ। নিজ দেখো একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতি বাহুর দৈর্ঘ্য 4.5 সেমি। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ
হিসাব করলে কি দেখো এক্ষেত্রে তুমি আঁকবা এইভাবে, প্রথমত কয় সেমি বলছে 4.5 সেমি, তাহলে চাঁদার সাহায্যে 4.5 লিখে দাও, চাঁদার সাহায্যে করবে অবশ্যই। আর তারপরে কী করবে, এরকম একটা বড় একটা রেখা টানবে, হ্যাঁ। দেখার পরে কম্পাসে এখান থেকে এই পর্যন্ত মাপটা নিয়ে নাও, নিয়ে এখানে বসাবা, এখানে বসিয়ে এরকম কাটবা, এখানে বসিয়ে এখানে কাটবা, আর এখানে বসিয়ে এখানে কাটবা, কাটার পরে এরকম এরকম জয়েন করে দেবা, হয়ে গেল ত্রিভুজ আঁকা তোমার। সমবাহু ত্রিভুজ নাম দিয়ে দেবা এ বি এবং নাম দেবা সি। দেখো তিনখানা ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান চাঁদাতে নিলে দেখবা 60 সেমি করে পাবা। প্লাস এই ছিল তোমাদের একটা মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। আর তোমাদের ম্যাথমেটিক্স সংক্রান্ত আরও অনেক ভিডিও, সেটা আমার আরেকটা চ্যানেল রয়েছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, অবশ্যই সেই চ্যানেলে যাও, ভিজিট করো, ওখানে আরও মডেল কোশ্চেন সেট পাবে, সাজেশন পাবে, অবশ্যই পড়ো, মন দিয়ে অঙ্ক প্র্যাকটিস করো। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।